মূলত আমরা যেটা বলতে চেয়েছি যে ডেমোক্রেসি বা গণতন্ত্রকে আমরা যে বিভিন্নভাবে ব্যাখ্যা করছি, বিভিন্ন পর্যায় থেকে ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই শুধু নির্বাচন ভিত্তিক বা নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রের কথা বলছি, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাচ্ছি যে বাংলাদেশের যে বাস্তবতা এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার পেছন দিকের কিছু ইতিহাস আছে, যে ইতিহাসগুলি একটা পর্যায়ে এসে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে যে শুধুমাত্র যখন আমরা বলি একটি নির্বাচন এবং লেভেল প্লেইং গ্রাউন্ডের কথা বলি, তখন আমরা হয়তো অনেক ক্ষেত্রে ভুলে যাই যে ৭৫ পরবর্তী সময়ে দীর্ঘ ২১ বছর ধরে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অর্থ পুঁজি হিসেবে বিনিয়োগ করে যেভাবে প্রজন্মকে ধ্বংস করা হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দীর্ঘ ২১ বছরের যে বিকৃতির যে চর্চা হয়েছে, যেটা আমি বললাম রাষ্ট্রীয় অর্থ পুঁজি হিসেবে বিনিয়োগ করে সামরিক শাসকরা বিভিন্ন সময় করেছে, তার ভিত্তিতে যে আজকে প্রজন্মের বিভ্রান্তি, সেইখানে আমরা কিভাবে লেভেল প্লেইং গ্রাউন্ড হুট করে পেয়ে যাব? একটি তত্ত্বাবধায়ক সরকার বা কোনো একটি বিশেষ সরকারের মাধ্যমে কি লেভেল প্লেইং গ্রাউন্ড পাওয়া যাবে? এই যে দীর্ঘ ২১ বছরের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যে প্রজন্ম ধ্বংস, সেই জায়গাতে আমরা কিভাবে পৌঁছতে পারবো? এত সহজে কি এটা পৌঁছানো যাবে? সেই প্রশ্নগুলি আজকে তরুণ প্রজন্মের মধ্যে যাতে উঠে আসে, সেই জিনিসগুলি আমরা জাগ্রত করার চেষ্টা করছি। এবং আরেকটি জিনিস আমরা যেটা বলতে যাচ্ছি, যে আমরা অনেক সময় যে যার ক্ষেত্রের মধ্যে থেকে হয়তো বুঝে উঠতে পারি না যে আসলে কি হচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রের বাইরে কোনো ঘটনা ঘটলে তখন আমরা হয়তো অনেকটা নির্মোহভাবে অবজেক্টিভলি দেখার সুযোগ তৈরি হয়। সেইখানে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডেমোক্রেসি আমরা দেখছি, যেটাকে আমরা সবাই প্রশংসা করছি, কিন্তু তার যে ভিত্তির সূচনা যেখানে হয়েছিল, সেই ইতিহাসটা যদি আমরা একটু ঘেঁটে দেখতে চাই, নতুন প্রজন্মের কাছে সেই আহ্বানটা আমরা জানাতে চাই, তাহলে হয়তো বাংলাদেশের বাস্তবতাটা বোঝাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি আব্রাহাম লিঙ্কনের এক্সাম্পল দেই, যাকে আমরা সবচেয়ে বড় আইকনিক ফিগার বলছি গণতন্ত্রের, যার গণতন্ত্রের সংজ্ঞাকে আমরা সবাই গ্রহণ করে নিয়েছি, সে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের যে ভিত্তির সূচনা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, কিভাবে করেছিলেন, কোন বাস্তবতায় দাঁড়িয়ে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র দুই ভাগে বিভক্ত ছিল। কিভাবে দুই ভাগে বিভক্ত? উত্তর এবং দক্ষিণের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দুই ভাগে বিভক্ত ছিল। কিভাবে ছিল? একটি গ্রুপ ছিল প্রো স্লেভারি, একটি গ্রুপ ছিল অ্যান্টি স্লেভারি, দাসপ্রথা বিলুপ্তের পক্ষে এবং বিপক্ষে। এই বিভক্তি জায়গায় দাঁড়িয়ে আব্রাহাম লিঙ্কন, যিনি সবচেয়ে বড় একজন আইকনিক ফিগার ডেমোক্রেসি, উনি কি আলোচনা করে এবং টেবিলে বসে আলোচনা করে তো ডেমোক্রেসি ভিত্তির সূচনা করতে পারেননি, ওনাকে তো অনেক শক্ত হাতে করতে হয়েছে। সেই জায়গাটার বলার উদ্দেশ্য হচ্ছে যে ধ্যান ধারণাগুলি একটি সমাজে ডেমোক্রেসি বিপরীত, স্বাধীনতা বা দেশ বিরোধী ধ্যান ধারণা, সেইগুলোকে এই সমাজে অ্যাকোমোডেট করে ধরে রেখে গণতন্ত্র কার্যকর হবে কিনা এটা ভাবা দরকার এই প্রজন্মের কাছে, এটাই প্রশ্ন। নাকি সেগুলোকে আমাদের কমপ্লিটলি এলিমিনেট করা দরকার, যেটা আব্রাহাম লিঙ্কন করেছিলেন। আমি সেই রেফারেন্সে এই জন্য যাচ্ছি বারেবার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমেরিকা তখন দুই ভাগে বিভক্ত ছিল, বাংলাদেশ বিভক্ত কিনা, বাংলাদেশের কি অবস্থায় আছে? তো বাংলাদেশের কথাটাও যদি আমরা ভেবে দেখি, বাংলাদেশ তো আসলে এটা গোড়াপত্যন্ত হয়েছিল একটা ঐক্যবদ্ধ ঐক্যমতের মধ্য দিয়ে। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো কিছু বিষয় একেবারে নির্ধারণ করেছিলাম, কিন্তু সেই জায়গা থেকে ৭৫ পরবর্তী সময় বাংলাদেশকে যে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হলো, আমাদের যে মুক্তিযুদ্ধের স্লোগানের বিপক্ষে যে স্লোগান দাঁড় করানো হলো, আমাদের যে জাতীয়তাবাদের বিপক্ষে জাতীয়তাবাদ দাঁড় করানো হলো, আমাদের যে ইতিহাসের বিপক্ষে বিকৃত ইতিহাস দাঁড় করানো হলো, আমাদের যে ৭২-এর অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে সংবিধান, তার বিপরীতে যে প্রতিক্রিয়াশীল সংবিধান দাঁড় করানো হলো, আমাদের আজকে আবার শুনছি যে প্রথম রাষ্ট্রপতিও দুটো দাঁড় করানো হচ্ছে। এই যে প্রত্যেকটি পর্যায়ে বাংলাদেশকে দুই ভাগে যে ভাগ করছে এবং ৭৫ পরবর্তী সময় ধারাবাহিকভাবে যারা করছে এই কাজগুলি, এই বিভক্তির উপরে দাঁড়িয়ে আজকে কি আমরা চাই একজন আব্রাহাম লিঙ্কন, যিনি শক্ত হাতে এই যে বিভক্তির ধ্যান ধারণাকে আসলে দূর করবেন বাংলাদেশ থেকে, এবং দূর করেই আসলে ডেমোক্রেসি বা গণতন্ত্রের যে গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্রের ভিত্তির সূচনা করবেন বাংলাদেশে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন একটি নেতৃত্ব দেখতে চাই। আমরা মনে করতে চাই যে দ্য সো কল্ড লেভেল প্লেইং গ্রাউন্ড কোন একটি তত্ত্বাবধায়ক বা সাধারণ একটি সরকারের মধ্য দিয়ে আসবে না। ২১ বছরের বিভ্রান্তি বিকৃতির ইতিহাস একটি সাধারণ একটি পদক্ষেপের মধ্য দিয়ে আসবে না। এবং আমরা এটাও দেখতে চাই যে বাংলাদেশে রাজনীতিতে যে সংঘাতের বিষয়গুলি আছে, সেগুলো কিন্তু বিভক্তির উপরে দাঁড়িয়ে হচ্ছে। সেইখানে
রাজনীতিতে আমরা দ্বিমত হওয়ার সুযোগ আছে, ডিসএগ্রিমেন্ট থাকার সুযোগ আছে, মতদ্বৈততা থাকার সুযোগ আছে, কিন্তু বিভক্তির কিন্তু সুযোগ নাই, বিশেষ করে সেই বিষয়গুলোতে যার উপর একটি দেশ বা একটি সমাজ দাঁড়ায়। কিন্তু সেই জায়গায় যারা বিভক্তি তৈরি করেছে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে, যে কারণে আমরা বলেছি মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র যেটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, কাজে মুক্তিযুদ্ধের চেতনা থেকে আপনি যত দূরে সরে যাবেন আপনি গণতন্ত্র থেকে দূরে সরে যাচ্ছেন। কাজে মুক্তিযুদ্ধের চেতনা থেকে যারা আমাদের যত দূরে সরিয়ে দিয়েছে তাদেরকে তত বেশি, এই আজকের প্রজন্মকে যেটা বলতে চাই, তাদেরকে সেই শক্তিকে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আসলে ঐক্যবদ্ধ বাংলাদেশ করা সম্ভব, এবং সেইভাবেই কিন্তু আসলে গণতন্ত্রের গোড়াপত্তন সম্ভব বাংলাদেশে। আমি তো উঠে এনেছেন এই আমাদের সমুদ্র বিজয়ের বিষয়টি, এটা নিয়ে আমি একটু ছোট্ট করে বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে 25,000-এর বেশি বর্গ কিলোমিটার যেটা নিয়ে আমরা আরবিট্রেশনে গেলাম, সেটি তো ভারত তো দাবি করেছিল পুরোটাই, আমরাও দাবি করেছিলাম পুরোটাই। তো সেখানে আমরা 20,000 বর্গ কিলোমিটার পেয়ে গেলাম, ভারত 5,000 বর্গ কিলোমিটার পেল, তার মধ্যে 10 বর্গ কিলোমিটারের মতন সেই দক্ষিণ তালপট্টি, সেইটা নিয়ে আজকে ইস্যু তৈরি করা হয়েছে। তো আমি সেটা আবার এক্সিস্টও করে না, সেটা এখন পানিতে আছে এবং এটা কোনো অস্তিত্ব নাই। এখন ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে আমি ভারতের সাথে, আমি ফুটবলের একটা এক্সাম্পল দিই, যেহেতু এখন ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, ভারতের সাথে বাংলাদেশ 4-1 গোলে জিতলো। জেতার পরে আমরা যখন দাবি করছি আমরা বিজয়ী হয়েছি, তখন আমাদের প্রতিপক্ষ বলছে আমরা কিভাবে বিজয়ী হলো, আমরা তো একটা গোল খেয়েছি। তো ব্যাপারটা ওই জায়গায় চলে গেছে। তো এই যুক্তিতর্ক এবং অসত্য এবং অসৎ রাজনীতির যে নমুনা, এই জায়গাগুলোতে নতুন প্রজন্মের কাছে আমাদের এটা আহ্বান না, এটা দাবি যে সত্যটা জানুন, সত্যের পক্ষে দাঁড়ান, এবং এইসব মিথ্যাবাদীদের, বা একটু ভদ্র করে যদি বলি অসত্য ভাষণ যারা দিচ্ছেন সংসদীয় ভাষায়, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে প্রতিনিয়ত। এই প্রত্যাখ্যানের এখন প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে, সেটা নিয়ে আমরা কাজ করব একসাথে। আজকে এই পর্যায়ে আমি আমন্ত্রণ করি নতুন প্রজন্মের যারা আছেন, আমি কতগুলো প্রশ্ন করতে চাই আপনাদের সামনে। আমরা গণতন্ত্র নিয়ে আজকে আলাপ করছি, আলোচনা করছি, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে গণতন্ত্রকে দেখছি, এবং যেখানে আমাদের সম্মানিত বক্তারা বলেছেন যে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা এটা অবিচ্ছেদ্য, এটাকে ভাগ করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র হবে না। আমাদের সম্মানিত বক্তারা বলেছেন যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাবেন, গণতন্ত্র বাংলাদেশে হবে না। মুক্তিযুদ্ধের চেতনার বাইরে সংবিধানকে প্রতিক্রিয়াশীলতার মধ্যে নিয়ে যাবেন, বাংলাদেশে গণতন্ত্র আসবে না। এটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল কথা। এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলেন বিভিন্ন কোয়ার্টার থেকে, যেটি বলা হয় যে গণতন্ত্রের জন্য নির্বাচন দরকার এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং গ্রাউন্ড দরকার। যে কথাটি আমার বক্তব্যে বলেছি, আরেকবার আমি এই বিষয়টি অবতারণা করলাম। কয়েকটি প্রশ্ন করতে চাই। 75-এর 15 আগস্ট, এই প্রশ্নগুলি হচ্ছে জাগ্রত করার জন্য আমাদের নতুন প্রজন্মকে, যে 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধু জাতির জনককে যে সপরিবারে হত্যা করা হলো, সেই ঘটনাটি কি গণতান্ত্রিকভাবে করা হয়েছিল? আমরা নিজেকে জিজ্ঞেস করি। তারপরে নভেম্বরের 3 তারিখে যে জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো, সেই ঘটনাটা কি গণতান্ত্রিকভাবে হয়েছিল? তারপরে যে সামরিক ফরমান দিয়ে যে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, উনি কি গণতান্ত্রিকভাবে এসেছিলেন? তারপরে যে জোর করে 72-এর সংবিধানকে যে কাটাছেঁড়া করা হলো, মৌল নীতি যেগুলো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রাপ্ত মৌল চেতনাকে বাদ দিয়ে জোর করে সামরিক ফরমানের মধ্য দিয়ে যে সংবিধানকে একেবারে লিটারালি কাটাছেঁড়া করা হলো, এগুলো কি গণতান্ত্রিকভাবে হয়েছিল? তারপর দীর্ঘদিন ধরে সামরিক শাসকরা যে থাকলো 16 বছর ধরে, সেগুলো কি তারা গণতান্ত্রিকভাবে ছিল? তারপরে যেটি আমি বললাম যে তারা ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রীয় অর্থ, তাদের অনেক সৎ বলা হয়, সততার পরিচয়ের কথা বলা হয়, কিন্তু রাষ্ট্রীয় অর্থ যারা ব্যয় করে নিজের সংগঠনকে তৈরি করার জন্য, সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য, এবং জাতির মননকে নষ্ট করে দেয়, প্রজন্ম ধ্বংস করে দেয়, তারা কি সৎ হতে পারে? তাহলে এই যে দীর্ঘ 16 থেকে 21 বছর একেবারে অগণতান্ত্রিকভাবে ধাপে ধাপে এতগুলি কাজ যে হয়ে গেছে বাংলাদেশে, আজকে আপনি হুট করে কিভাবে লেভেল প্লেইং গ্রাউন্ড পাবেন? এই প্রশ্নটি এই প্রজন্মের মানুষকে নিজেকে জিজ্ঞেস করতে হবে। এতগুলি আদি পাপ, অরিজিনাল সিন আপনি চিন্তা করেন। 75-এর 15 আগস্টের পরে আমরা হুট করে কি করলাম? যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া যেটা চলছিল, বঙ্গবন্ধু শুরু করেছিলেন, বন্ধ করে দিলাম। আমরা যুদ্ধাপরাধী রাজাকারদের কি করলাম? এসে প্রধানমন্ত্রী বানালাম, ক্ষমতায় তাদেরকে নিয়ে আসলাম, আমরা তাদের রাজনীতি করার সুযোগ দিলাম। এই প্রত্যেকটি মুক্তিযুদ্ধ বিরোধী যে কাজগুলি হয়েছে 75-এর 15 আগস্টের পরবর্তী সময় দীর্ঘ 21 বছর ধরে বাংলাদেশে, প্রত্যেকটি কাজ অগণতান্ত্রিক ভাবে কিন্তু হয়েছে। কাজে এই বিষয়গুলিকে খুব গভীরভাবে চিন্তা করার প্রয়োজন আছে। গণতন্ত্রকে নিয়ে যখন আমরা কথা বলবো,
বিশেষ করে এই প্রজন্মের কথা আমি বলছি, এবং একটি প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার বাংলাদেশে দেখতে চাই না। বাট এতটুকু এনাফ না, যথেষ্ট না, আর একটু কথা আছে। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার দেখে খুশি না, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিরোধী দলও দেখতে চাই আমরা। বাংলাদেশে যারা রাজনীতি করবে মুক্তিযুদ্ধের চেতনার ভিতরে থেকে রাজনীতি করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবেন না। বাংলাদেশে আমরা রাজনীতি তাদেরকে প্রত্যাখ্যান করতে চাই, এইটাই হবে এই প্রজন্মের রাজনীতি আজকে। যাক, আলোচনার এই পর্যায়ে তারা অশিক্ষিত বা স্টুপিড, আমি মনে করি একটু জেনারেসলি বললেন। আমি তো মনে করি যারা জাতির মননকে বিভ্রান্ত করে, এভাবে মিথ্যাচার করে, তারা আসলে একটা ক্রাইম করে, এরা ক্রিমিনালস। এটার কারণ হচ্ছে, এবং এইসব ক্রিমিনালদের শাস্তি হওয়া উচিত, এবং এই প্রজন্মের কাছে যে দাবি আমাদের, আহ্বান না, এদেরকে প্রত্যাখ্যান করা, যেটা আমি বারেবার বলছি এবং বলে যাচ্ছি এবং বলে যাব, এবং প্রত্যাখ্যান করে এদের আসলেই শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। কারণ শীর্ষ পর্যায়ে রাজনীতিবিদ যারা, এরকম দুজন রাজনীতিবিদ দুটো দলের একটি বিষয় নিয়ে তাদের দুটো ইন্টারপ্রিটেশন থাকতে পারে, কিন্তু একটা ফ্যাক্টস নিয়ে দুরকম সাংঘর্ষিক কথা, তার মানে একজন মিথ্যা বলছেন। তো যে লোকটা মিথ্যা বলছে তাকে তো আইডেন্টিফাই করার দায়িত্ব আমাদের। আমি যদি নিজে সত্য খুঁজে না বের করি, তাহলে জানবো কি করে কে সত্য বলছে কি মিথ্যা বলছে? আর যে মোমেন্টে আমি ফাইন্ড আউট করবো যে মিথ্যা বলছে, তাকে সরাসরি প্রত্যাখ্যান করা। এই প্রত্যাখ্যান করার প্রক্রিয়া আমাদের যেতেই হবে, নাহলে আমরা সারাক্ষণ বিভ্রান্তির মধ্যে থাকবো, এবং এই ক্রিমিনালসদের রাজনীতি থেকে এদেরকে বিতাড়িত করতে হবে। এরা হচ্ছে ক্রিমিনাল, এবং এই কারণে বাংলাদেশের উন্নয়নের পথে কিন্তু অন্তরায় তৈরি করছে। সুচিন্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা কাজ করার চেষ্টা করছি, প্রজন্মের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি, সত্যগুলি তুলে ধরার চেষ্টা করছি। আমরা নিজেরা যেটা অভিজ্ঞতা আমাদের হয়েছে ৭১ এবং ৭৫ পরবর্তী সময় বেড়ে ওঠার সময়, আমরা যে মিথ্যাচারের মুখোমুখি হয়েছি, নিজেদের গবেষণা এবং রিসার্চের মধ্যে দিয়ে সত্যটা যখন জানতে পেরেছি, অবাক হয়েছি কি সত্য আর কি ভাবছে কিছু মানুষ। এই যে মিথ্যাচারগুলোর বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি, কারণ সাধারণ মানুষ যদি সত্য এবং সঠিক তথ্য না জানেন, তারা সঠিক সিদ্ধান্ত নেবেন না। তখন তারা ভুল সিদ্ধান্ত নিলে ভুল মানুষগুলোকে ক্ষমতাবান করবেন, ভুল মানুষগুলো বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করবে, যেটা আমরা কেউ চাই না। এই যে সঠিক তথ্য দেয়া এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করা খুবই ইম্পর্টেন্ট। এই কাজটা সুচিন্তা ফাউন্ডেশন করার চেষ্টা করছে। আপনাদের সবাইকে নিয়ে আমরা আরো এই কাজটা করতে যাই। ধন্যবাদ হুমায়রাকে চমৎকার প্রশ্ন করার জন্য।